Please fly. পচন কোনো কিছু মারা গেলে যেটা ধরে, পচে যায়, গলে যায়, দুর্গন্ধ ছড়ায়, সে কোনো মানুষের শরীরই হোক বা কোনো সম্পর্কই হোক। তাই কোনো শরীর মারা গেলে তার সৎকার করে ফেলা হয়, কিন্তু আমাদের সম্পর্কগুলো, সেগুলোর কি সৎকার করা যায় না সম্ভব হয়? আজ যে ঘটনাটা আপনাদেরকে দেখাবো সেখানে সম্পর্কের মৃত্যু ও পচন ঘটনাক্রমকে নিয়ে গেছে আরো বড় কিছুর মৃত্যু ও পচনে। কিভাবে, কেমন করে, আসুন দেখি। আপনাদের মধ্যে সনাতন বিশ্বাসকে? আমি স্যার, আমিই ফোন করেছিলাম। হ্যাঁ, কি ব্যাপার বলুন। আমার ভাড়াটে স্যার যতীন আর মিতা, কদিন হলো ওদের দেখতে পাওয়া যাচ্ছে না। মিসিং ডায়েরি লেখাতে আমাকে আমাদের টেনে আনলেন। আসলে স্যার বেশ কয়েকদিন ধরে ওদের দেখতে পাচ্ছি, দরজায় তালা। ও, ফোন করেছিলেন? করিনি আবার, কিন্তু ফোন বন্ধ দুজনেরই। ঠিক আছে, ওদের নাম্বার আর ছবি নিয়ে থানায় দেখাবো। কিন্তু স্যার গন্ধ বেরোচ্ছে যে, খুব গন্ধ। গন্ধ? পচা গন্ধ স্যার, ঘরের সামনে গেলেই পাওয়া যাচ্ছে। পচা গন্ধ? তা সেটা আগে বলবেন। চলুন দেখছি। আর এরা কারা? এরা মিতার বাবা আর মা, আর এরা দিদিরা আর জামাইবাবু। আচ্ছা, এদের সুপারিশেই তো আমি ওদের ঘর ভাড়া দিয়েছিলাম স্যার। আচ্ছা, আমার মেয়ে নাতনি কি হলো ওদের স্যার? দেখ। এই বিকাশ, দরজা ভাঙতে হবে। বিকাশ, হ্যাঁ স্যার। একটু ভালো করে দেখো তো। স্যার, বিকাশ, তাহলে এই জন্যই বেরোচ্ছে। বিকাশ, ধরো তো। চেনা যাচ্ছে? চেনার মতো তো কিছুই নেই স্যার। আমরা দেখতে পাচ্ছি না মিতা, আমাদের মিতা। আপনি শিওর? আমি মেয়েকে চিনব না, ওই শাড়ির কোনো ওকেই দিয়েছিলাম স্যার। বিকাশ, বডি পোস্টমর্টমে পাঠাও, আর তার আগে ফরেনসিককে একটা খবর দাও। বালি থানার অন্তর্গত রামচন্দ্রপুরের একটি বাড়ির নিচের তলার একটা বন্ধ ঘর থেকে কয়েকদিন ধরেই একটা পচা গন্ধ আসছিল। ওই ঘরেই ভাড়া থাকতো যতীন আর মিতা নামের এক দম্পতি এবং তাদের শিশুকন্যা, কিন্তু কয়েকদিন যাবৎ তাদের দেখা যাচ্ছিল না। বাড়িওয়ালার কাছ থেকে খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে ওই ঘর থেকে উদ্ধার করে একটি ট্রাঙ্কের মধ্যে কম্বলে জড়ানো একটা পচা গলা মৃতদেহ। মিতার মা ওই দেহটি শনাক্ত করেন তার মেয়ে মিতার বলে, কিন্তু যতীন আর তাদের মেয়ের গুড্ডির কোনো হদিশ নেই। কিন্তু কেন, কেন মরতে হলো মিতাকে? কেই বা তাকে মারলো? কোথায় গেল যতীন আর গুড্ডি? এই সমস্ত প্রশ্নের জবাব খুঁজতে তদন্তে নামলো পুলিশ। উঠে এলো লোম খাড়া করা কিছু সত্য, কিন্তু কি সেগুলো? দেখুন। দেহ কবে পাবো স্যার?
বডি পোস্টমর্টমে গেছে, আর আরো কিছু পরীক্ষা করতে হবে, কারণ বিশেষ শিশি পাওয়া গেছে মানেই তো বিষ খেয়েছে সেটা শিওর বলা যায় না। স্যার এই যতীনেরই কাজ স্যার, ও ছাড়া কেউ হতে পারে না স্যার। কিন্তু গুড্ডির কি হলো? ও কোথায়? গুড্ডি? মিতার মেয়ে স্যার, যতীন আর মিতার মেয়ে। ও, আমরা খোঁজ লাগাতে শুরু করে দিয়েছি দুজনেরই, কিন্তু আপনি কেন বলছেন যে এই কাজ যতীনের? কারণ ও পালিয়েছে স্যার। মিতা এত দিন ধরে পৌঁছলো, কিন্তু ও কোথায়? আচ্ছা সনাতন বাবু, কবে থেকে ওদের দেখছেন না? বেশ কিছুদিন হলো দেখছি ওদের ঘর তালাবন্ধ। প্রথমে ভেবেছিলাম কোথাও গেছে, তারপর কেমন যেন সন্দেহ হতে শুরু করলো, আর তারপরে এই গন্ধ। আর শেষ কবে ভাড়া দিয়েছিল? ভাড়া তো আমরা দিতাম স্যার। ও কোথা থেকে দেবে? ও কিছু করতো নাকি? আমরা সাহায্য করতাম বলেই তো। কত করে বারণ করেছিলাম স্যার, ওকে বিয়ে করিস না। শুনলই না স্যার, শুনলই না। আমার বোনের জীবনটা শেষ করে দিল স্যার। রাত দিন ঝগড়া হতো স্যার, আমি নিজে কতদিন গিয়ে চুপ করিয়েছি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা শুনুন, এভাবে সবাই মিলে টুকরো টুকরো ভাবে বললে তো কিছু বুঝতে পারবো না। আপনারা বরং একদম প্রথম থেকে খুলে বলুন। আমি বলছি স্যার, প্রথম থেকে বলছি। বাবা তখন দুর্গাপুরে কাজ করতেন। এই আমরা আর কতদিন এভাবে লুকিয়ে দেখা করব বলো তো? আরে বিয়ে তো করতেই পারি, কিন্তু কথা বলতে গেলে তোমার ওই হিটলার বাবা। এই আমার বাবাকে একদম হিটলার বলবে না বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, তোমার ওই মিষ্টি বাবা আরো একটু মিষ্টি করে আমি একটা মিষ্টি ঘাড় ধাক্কা দেবেন। এবার হয়েছে? কথা তো একবার বলে দেখো, আগে থেকেই জানছো কি করে? কারণ আমি সোজা সাপটা ছেলে, যা করি সবার সামনে করি, ঘুমটার আড়ালে নয়। যার জন্য তো আমার কিছু বদনাম আছে, তুমি জানোই। তোমার বাবাও সেটা জানেন। দেখো, একই কোয়ার্টার কম্পাউন্ডেই তো আমরা থাকি। আমি চাকরি করি না, ব্যবসা করি, এটাও তো একটা ডিসকোয়ালিফিকেশন আমার। বিয়ে তো করবো আমার যদি তাতে আপত্তি না থাকে, তাহলে ওদের একবার কথা তো বলে দেখো। কথা বলা যেতেই পারে। এক কাজ করো, আগে তুমি কথা বলো। সবাই নিজের মেয়ের মুখে কথাটা আগে শুনতে চায়। ওকে, আমি আজই কথা বলবো। তবে ওদের আপত্তি থাকলেও কিন্তু আমি তোমাকেই বিয়ে করব। সেটা তো আমি জানি রে বাবা, তবে কি বলো তো, শান্তিভাবে সবাই ব্যাপারটা মেনে নেবে, তাতেই ভালো। আমিও তো তাই চাই, দেখা যাক। অভিযোগ ছিল যে সোমা এবং রাজেশ সিং এদের বাবারা দুর্গাপুর স্টিল প্ল্যান্টে চাকরি করতেন, এবং সেই সূত্রেই যে কোয়ার্টারে থাকতেন সোমা এবং রাজেশের ভালোবাসা হয়। এরপরে রাজেশের ওখানে রমরমা ব্যবসা ছিল, কেবিলের ব্যবসা ছিল। লেখাপড়া শিখলে লোকের বুদ্ধি হয়, তো এই তোর বুদ্ধি। তুই আর ছেলে পেলি না, শেষে যতীন। আমি ওকে ভালোবাসি দিদি। চুপ কর। ভালোবাসি? ছেলে পেলি না, সে যতীন। কেন, খারাপ কি ওর মধ্যে? ভালোটা কি আছে সেটা তো বল। কিন্তু নেশা করে, ভালো চাকরি একটা করে না। ব্যবসা করে, সবাইকে কি চাকরি করতে হবে? আর নেশা তেমন কিছু করে না, ওইটুকু সবাই করে। ব্যবসা করে, ব্যবসার কি কোনো ঠিক আছে? আজ চলছে, কাল যদি না চলে, তারপর তো আবার বাঙালিও না। তো আবার কিসের ব্যবসা? না কেবল? ওই বেশি রাতে কি সব নোংরা ছবি চালায়, তুই জানিস? জানি, কিন্তু সেই সব ছবি চালাবার ফরমাস কারা দেয় তুমি কি জানো? ওইসব ভদ্রলোকেদের তুমি চেনো বাবা? শুনবে তাদের নাম? বাবা বাবা বাবা, শান্ত শান্ত। মিতা, মুখে মুখে তর্ক করিস না, ঘরে যা। বাবা মা, তোমাদের আমি ভালোবাসি, খুব ভালোবাসি, কিন্তু যতীনকেও আমি ভালোবাসি, আর আমি ওকেই বিয়ে করব। তোমরা মত দিলে ভালো, মত না দিলে বিয়ে আটকাবে না। মিতা ঠিক সেইটাই করলো স্যার। তার মানে এই যতীনকে আপনারা আগে থেকেই চিনতেন? হ্যাঁ স্যার, চিনতাম বলে আমাদের তো এত আপত্তি ছিল স্যার। কিন্তু মিতা আমাদের কোনো বারণই শুনলো না স্যার। সে বাড়ি ছেড়ে চলে গেল এই জানোয়ারটাকে বিয়ে করতে। আর কি জানতেন আপনারা যতীন সম্বন্ধে?
ওর চরিত্র একদম ভালো ছিল না স্যার, আগেও পরেও। মিতা সেটা দেখতেই পেল না স্যার, ওকে বিশ্বাস করলো, আর ওকে বিশ্বাস করেই স্যার বেঘুরে প্রাণটা করল। আচ্ছা, এই যতীনের কি খালি মদের নেশাই ছিল নাকি অন্য কোনো দোষও? সে তো পরে জানা গিয়েছিল স্যার, কিন্তু প্রথম প্রথম সব ঠিকই ছিল। বিয়ের পর যখন ওদের বাড়িতে গেছিলাম কত খুশি ছিল, শুধু বাবা মার কথা বলছিল। হ্যাঁ রে, বাবা কি এখনো রেগে আছে আমাদের ওপর? একটু তো রেগে থাকবেই, তবে সেটা বাইরে। আমরা তো এখানে এসেছি, বাবা তো সেটা জানে। ও বাড়ি গিয়ে দেখবো আমাদের আশেপাশে গুড়গুড় গুড়গুড় করছে, তোদের খবর শোনবার জন্য। কি করব বল, কত করে বোঝালাম, কিছুতেই শুনলো না। হ্যাঁ রে, তুই ভালো আছিস তো? খুব ভালো আছি রে, বাবা মাকে বলিস, ও আমায় খুব ভালো রেখেছে। যতীন মদ খাওয়া ছেড়েছে? না, কিন্তু বাড়ায়ও নি, প্রায় রোজই খায়, তবে বেশি না। তাহলে সেই তো, আর তো অন্য কোনো দোষ নেই, আমায় তো ভালোবাসে। দেখ, দোষ গুণে মানুষ, এই একটা জিনিস মেনে নিলে আর তো কোনো সমস্যাই থাকে না। সব কিছু কি একসঙ্গে পাওয়া যায়? বস, তোদের জন্য একটু চা করে আনি। আরে না না, চা তুমি তোমাদের জন্য করো, আমাদের তো। আরে না না, এসব আবার কেন? আমার তো ওই চাই। আরে রাখুন তো জামাই বাবু, আপনার অনারেই তো বার করলাম, একদম যে চলে না সেটা নিশ্চয়ই বলবেন না। না, ওই মাঝে মধ্যে। ব্যাস, তাহলে তো হয়ে গেল। এখন হয় মাঝে নয় বুদ্ধে। বসুন বসুন, দাঁড়ান। চলো। তখনও পর্যন্ত সব ভালোই চলছিল স্যার। আচ্ছা রমেশবাবু, আপনারা তো শেষ পর্যন্ত সবকিছু মেনেই নিয়েছিলেন। নিয়েছিলাম তো স্যার, আসলে খবর তো সব ভালোই পাচ্ছিলাম, তাই ভাবলাম পুরনো কথা সব ভুলে যাওয়াই ভালো। আর ওরা আবার আপনাদের বাড়ি আসতে শুরু করেছে? হ্যাঁ, অনেকদিন ধরেই ভাবছিলাম ওদের ডেকে সব মিটিয়ে, তো সেই সময় একটা ভালো খবর পেলাম, সব ভুলেই গেলাম। ভালো খবর? হ্যাঁ, ওই শিখা একদিন খবর নিয়ে এলো আমি নাকি আবার দাদু হতে চলেছি। বলুন তো স্যার, এরপর কি কোনো বাপ আর রাগ করে থাকতে পারে? ওদের বিয়েটা বাড়ির অমতেই হয়েছিল, কারণ সোমার বাড়ি থেকে মেনে নিতে পারেনি, যেহেতু সম্ভবত ওই রাজেশ সিংকে ওদের ঠিক মেনে নিতে পারেনি, কেননা তখন রাজেশ একটু অন্যান্য নেশা ভাঙ করতো বলে ওকে ঠিক পছন্দ হয়নি, যার জন্যে বিয়েও হয় এবং ওদের একটি ছোট বাচ্চাও ছিল। শাড়িটা কিন্তু ভালো হয়েছে। এই নে, এগুলো রাখ। তখন তো কিছু দিতে পারিনি। এসব আবার কেন মা? বিয়ে তো সেই কবে। ঠিকই আছে মা, মিতা যখন নিতেই চাইছে না, আমি নিয়ে নিচ্ছি এগুলো। হ্যাঁ দিদি, তুই গয়নাগুলো রাখ, আমি শাড়িটা রেখে নিচ্ছি। এই খবরদার না, এগুলো আমার। তোরই তো, তোর জন্যই তো রেখেছিলাম, তখন তো আর। আহ মা, ছাড়ো না, কেন পুরনো কথা টানছো? নতুন কথা বলো। আমি মাসি হওয়ার কথা আর তোমার দিদা হওয়ার কথা। না না বাবা, আমার কোনো আপত্তি নেই। এই সময় মিতা আপনাদের সাথে থাকতে চাইবে, এ তো স্বাভাবিক। মেয়ে তো আপনাদেরও। আপনারা যখনই বলবেন আমি তখনই নিয়ে আসবো। বাবা বাবা, বেশ বেশ, চিন্তা দূরই করে। সমস্যা শুরু হলো কবে থেকে? সে আরো কিছুদিন পর থেকে স্যার। গুড্ডি জন্মালো, আমরা সবাই খুব খুশি ছিলাম। এরই মধ্যে যতীনের ব্যবসায় কিছু ঝামেলা হচ্ছিল, খবর পাচ্ছিলাম স্যার। কি ঝামেলা? ওই ডিশ এসে যাওয়ার পর থেকে সবারই, মানে ওই কেবিলওয়ালাদের ব্যবসা বেশ কিছুটা ঝাড় খেয়েছিল। যতীন একটু বেশিই খেয়েছিল, তার উপর ওর ওই মদের নেশা। মদ খাওয়া দিন দিন বাড়িয়ে দিয়েছিল, ওর ব্যবসার উপর
তার এফেক্ট পড়া শুরু করেছিল। এমনিতেই খারাপ হওয়া ব্যবসা আরো খারাপ হতে শুরু করেছিল। এই আজ সন্ধ্যে সন্ধ্যায় বসে গেছো? আজ তো কাজেও গেলে না। কথা বলো না তো। আজকাল কিন্তু খুব বাড়িয়ে দিয়েছো। বিট্টু বলছিল তোমার ব্যবসা খারাপ যাচ্ছে। চিন্তা করো না, মন দিয়ে কাজ করো, আবার সব ঠিক হয়ে যাবে। যাও তো, খালি জ্ঞান জ্ঞান জ্ঞান। এখন আমাকে ফোন করলো। হ্যালো, যতীনকে ফোন করেছেন তো যতীনই ফোন ধরবে, আর কে ধরবে? কে বলছেন? ও, কানেকশন আসছে না, তো আমি কি করব? 2 দিন হয়ে গেছে তো, হতেই পারে। এখন মাথা খারাপ নাকি? আর শালা সাবস্ক্রাইব করেছিস বলে কি মাথায় কিনে নিয়েছিস তুই? হ্যাঁ, আমি এখন সারাতে পারবো না, তো চা করা করে নে। শালা নেশাটাই কাটিয়ে দিচ্ছিল। মদের নেশায় ডুবে গেছিল যতীন। ব্যবসা খারাপ হবার ফ্রাস্ট্রেশনে সে মদ খেত, তাতে ব্যবসা আরো ক্ষতিগ্রস্ত হতো, তাতে আরো মদ খেত। এই শেষ না হওয়া চক্রে পড়ে গেছিল যতীন। মদের নেশায় সবকিছু ভুলে যেত যতীন, তার পরিবার পরিজন, তার ব্যবসা। যত দিন যেতে লাগলো তার ব্যবসা তত সংকুচিত হতে লাগলো। এর ফলে একদিন যা হবার তাই হলো। এই যতীন। হ্যাঁ গোপালদা বলুন। আর বলা বলির কিছু নেই ভাই, তোমার লাইন আমি ছেড়ে দিচ্ছি। তার মার যা সব আছে তুমি খুলে নিয়ে যাও। সে কি দাদা, কেন? এত বাজে সার্ভিস, কোনো মেনটেনেন্স নেই, যখন তখন লাইন চলে যায়। আর সন্ধ্যার পর তো তোমায় পাওয়াই যায় না। বাড়িতে পাড়াতে সবাই বলেছিল, কিন্তু আমি ভেবেছিলাম রাকেশ বাবুর ছেলে করে খাচ্ছে, কিন্তু আর না। তোমার জন্য আমি আর বাড়িতে গালাগাল খেতে পারবো না। আচ্ছা দাদা আপনি শুনুন। আর শোনার কিছু নেই ভাই, অনেক হয়েছে। আমাদের পাড়ার আমি একমাত্র তোমার কাস্টমার রয়ে গেছিলাম, কিন্তু আর থাকা যাচ্ছে না। এই তুমি সব খুলে নিয়ে যাও। কিন্তু তো শালা এটাও গেল। বাপের বাড়ি গেছিলে? প্রচুর নালিশ করলে নিশ্চয়ই আমার নামে। করে তো কোনো লাভ নেই। তুমি তো আমি তো এখন বেকার। বেকার? আজ থেকে ব্যবসা বন্ধ। বন্ধ মানে? বন্ধ মানে বন্ধ, উঠে গেছে, ফেলে মেরেছে। কি বলছো? দাঁড়াও আসছি। আমার অনেকদিন আগেই মনে হচ্ছিল অর্ধেক দিন মদ খেয়ে পড়ে থাকবে, কাজে যাবে না, এভাবে কোনো ব্যবসাই টেকে না। জ্ঞান জ্ঞান, শুধু জ্ঞান। এবার কি হবে? কিছু তো একটা করতেই হবে। দেখি। কিচ্ছু হবে না। এই মদ না ছাড়লে কিচ্ছু হবে না, সে তুমি যাই করো না কেন। শোনো, আপাতত বাথরুম কর, ওকে? সে মদ খেয়ে খেয়ে চালু ব্যবসাটা শেষ করে। কত বারণ করেছিলাম, ঝগড়াও করেছিলাম, কিছুতেই আটকানো গেল না। এখন বুঝছিস কেন আমাদের এই বিয়েতে আপত্তি ছিল? মা থাক এখন এসব কথা। এই সমস্যাটা কিভাবে মেটানো যেতে পারে সেটাই ভাবতে হবে আমাদের। কি ভাব? যাকে নিয়ে সমস্যা সেই তো আসেনি। হ্যাঁ, যতীনে তো আসা উচিত ছিল। বলেছিলাম, এলো না। আসলে আসতে লজ্জা পাচ্ছে। মা,
মাতালের আবার লজ্জা। আচ্ছা মিতা, তুই তো বিএসসি পাস, তুই একটা চাকরির চেষ্টা। সে তো করবেই, কিন্তু এখন না, বিয়ে এখনো কোলে। আর মিতা যদি এখন চাকরি নিয়ে নেয় তাহলে যতীন কিন্তু একেবারে গা ছেড়ে দিতে পারে। ঠিক বলেছো বাবা, যতীনকেই কিছু করতে হবে। যতীন কি বলছে? আদৌ কিছু বলছে কি? বলছে তো নতুন করে কোনো কাজ শুরু করবে, কি করবে জানি না। না না, ওর এখানে যা বদনাম হয়ে গেছে, নতুন করে চাকরি ধরা খুব মুশকিল হবে ওর পক্ষে। ওই সর্বনেশে মদটা আগে ছাড়া। চেষ্টা কি করিনি, তবে এখন তো বলছে আস্তে আস্তে ছেড়ে দেবে। আস্তে আস্তে কত আস্তে? শিখা বাবা, আমার একটা সাজেশন আছে। আমরা আর গীতা দিরা তো বালিতেই থাকি, যতীন আর মিতা বরং ওখানেই চলে আসুক। ওখানে ওকে কেউ চেনেও না, আর বদনামে সেরকম কোনো ভয়ও নেই। আর ওখানে আমার চেনা বাড়িওয়ালা আছে, ওরা বরং ওখানে থেকেই কাজের চেষ্টা করুক। আর যে কোনো রকমের সাহায্য তো আমরাই করতে পারবো। হ্যাঁ, এটা তো ভালো বলেছো। মিতা, তুই কি বলিস? বলে তো খুবই ভালো হয়, কিন্তু ও কি কাজ পাবে না পাবে? আরে সে তো ওখানে না গেলে বোঝা যাবে না। আর ওর এখানে যা অবস্থা, ওকে কেউ কাজ দেবে না, বরং বালিই ভালো। হ্যাঁ, কিন্তু আমরা এখানে সব বসে বসে বলে যাচ্ছি, কিন্তু যতীন রাজি হবে তো? যাবে না মানে? এখানে থেকে না খেয়ে মরবো নাকি? তোমরা কিছু চিন্তা করো না বাবা, ও যাবে, আমি দায়িত্ব নিচ্ছি। হ্যাঁ তাই ভালো, তোরা চল, অন্তত আমাদের কাছে থাকতে পারবি। প্রথম দিন থেকেই আমার ওদের যেন কেমন কেমন লাগতো। মিতা মা মিশুকে ছিল, কিন্তু যতীনকে আমার স্যার তেমন ভালো লাগতো না। তবু ওদের ঘর ভাড়া দিলেন? মলয়বাবু দায়িত্ব নিলেন যে, উনি বললেন যে ওরা ভাড়া না দিলে উনি দিয়ে দেবেন। আর আপনি তাতেই রাজি হয়ে গেলেন? আমি ওনাকে রিকোয়েস্ট করে রাজি করেছিলাম। আমি তো জানতাম যে ওদের টাকা পয়সার একটু সমস্যা আছে। আমি ভেবেছিলাম যতদিন না পর্যন্ত যতীনের কোনো কাজকর্ম হচ্ছে ততদিন আপনি টাকাটা দেবেন। উনিই তো দিতেন। প্রথম 2 মাস ওরা ভাড়া দিয়েছিল, তারপর থেকে আর দিত না। দেবে কি করে, চাকরিই তো নেই। আর ব্যবহার, যেদিন মদ খেত সেদিন তো ওর সঙ্গে কথাই বলা যেত না। কেবিলের ব্যবসা ঠিক মতো চলছিল না। এরপরে ওরা করে কি, রাজেশ সোমাকে নিয়ে এবং তার ছোট বাচ্চাকে নিয়ে বালির বসুকাঠিতে চলে আসে এবং একটি ঘর ভাড়া নেয়, শ্রীকান্ত নস্করের ঘর ভাড়া নেয়। এখানে মোটামুটি প্রথম দিকটা ভালো থাকলেও পরের দিকে রাজেশ কোনো রকম কাজকর্ম ছিল না বলে আর সংসার চালাতে পারছিল না। তুমি গেলে না? জামাইবাবু তোমার কথা বলে রেখেছিল আর তুমি গেলেই না। ঠিক আছে ঠিক আছে, কাল যাব। কাজ কি পালিয়ে যাচ্ছে নাকি? কাজ নয়, তুমি পালিয়ে বেড়াচ্ছ কাজ থেকে। কি যে বাজে বকছো না। বাজে বকছি আমি? প্রায় 3 মাস হয়ে গেল আমরা এখানে এসেছি, আর তুমি একটা কাজ জোগাড় করতে পেরেছো? আরে হবে হবে, ও তো ছটফট করছো কেন বলো তো? না খেয়ে আছো? না, খেয়ে পড়েই আছি, কিন্তু কার পয়সায়? তোমার পয়সায়। এখন আর একটা পয়সাও দাও তুমি আমায়। দিনা, প্রথম 2 মাস তো আমি চালালাম আমার জমানো টাকা দিয়ে। জমানো টাকা নয়, তোমার দোকান বিক্রির টাকা। কিন্তু শেষ হবে তো শেষ। গত 1 মাস তো সেরকমই তো কথা হয়েছিল। যতদিন না একটা কাজ জোটাতে পারছি, তোমার দিদিরা আমাদের দেখবে। দেখছে তো, দেখছে না? আমাদের বাড়ি ভাড়া থেকে বাজার খরচা পর্যন্ত, এমনকি তোমার মদের খরচা পর্যন্ত দিদিদের দেওয়া টাকা থেকে আসছে। আর তুমি স্রেফ বসে আছো, কোনো কাজের চেষ্টাই করছো না। সবার আগে আলোটা নিভিয়ে দিও।
শোনো না, একটা কথা ভাবছিলাম। শুনছো? বলো। বলছি চাকরি বাকরির যে অবস্থা, আর আমি তো চাকরি বাকরি করিও নি, পরের গোলামি পোষায় না, বুঝলে? বুঝলাম। তাই ভাবছিলাম একটা নিজের ব্যবসা শুরু করি। করো। করো বললেই হয়, আর তার জন্য তো ব্যবস্থা লাগে, প্ল্যানিং লাগে, টাকা পয়সাও তো লাগে। তা কি বলতো, ওই প্ল্যানিং বা ব্যবস্থা পুরো ঝুঁকে নিয়েছি আমি, রইলে শুধু টাকাটা। তো তুমি একটু যদি তোমার বাবা বা দিদিদের থেকে কিছু টাকা পয়সা আনতে পারতে, তো ব্যবসাতে আমি লাগাতে পারতাম। বেশি লাগবে না এই আপাতত। পারবো না। না পারলে কি করে হবে, ব্যবসাটা ধার করাতে তো। ওদের কাছ থেকে আমি আর টাকা চাইতে পারবো না, অলরেডি অনেক টাকা নিয়েছি, এরপর আর। তোমার বাবাকে বলো, জামাইয়ের জন্য এইটুকু তুমি করতেই পারবেন, বলো। তুমি হয়তো ভুলে যাচ্ছ, আমি ওদের সবার অমতে তোমায় বিয়ে করেছিলাম, বাড়ি থেকে বেরিয়ে এসে। আচ্ছা সেসব তো পুরনো কথা, ছাড়ো না, তারপর তো সব মিটমাট হয়ে গেছে, বলো। এখন তুমি কি বলতেই পারো। বলবো যে বাবা, তোমার জামাইয়ের মদ খাবার টাকা কম পড়েছে, টাকা দাও, এই তো। তো কি যে বলো না, মদটা আবার কি? হ্যাঁ, আমি তো ব্যবসাটা দাঁড় করানোর জন্য বলছি। ব্যবসা করবে? ভালো কথা, নিজে টাকা জোগাড় করো, আমি কারো কাছ থেকে টাকা চাইতে পারবো না। হ্যাঁ, তা কি করে পারবে? তাহলে তো আমার সাহায্য করা হবে না, আমার উপকার করা হবে। একটা কাজে লাগলে না তুমি, আমার কোনো সাহায্য করো না। বলি আছোটা কি করতে? হ্যাঁ, লজ্জা করে না বলতে? মদ খেয়ে সবকিছু খুঁড়িয়েছো, আবার বড় বড় কথা। হ্যাঁ শোনো, মুখ সামলে কথা বলে বলে দিলাম, মদ খাই বেশ করি, ব্যবসাটা চললো না তো তাতে আমার কি দোষ? যতদিন ব্যবসা চলেছিল ততদিন তো পেছনে ঘুরঘুর করছিলে। আমি হাতে একটু প্রবলেমে পড়েছি বলে। আচ্ছা, শুধু আমি ঘুরঘুর করেছি না? ওর বাবা, তোমার তো কোনো ইচ্ছাই ছিল না। রাত হলেই কথা যেন টাটা বিল্লা, ব্যবসা চললো না, নিজেই তো মদ খেয়ে খেয়ে। শোন, যা বুঝছি যতীন কিছুই করবে না। সেটা আমিও বুঝেছি, ওর বসে বসে টাকা পাবার অভ্যেস হয়ে গেছে। তার মানে ওর ওই ব্যবসার ব্যাপারটা মিথ্যে? মনে তো হচ্ছে তাই। এখন আমাকেই কিছু করতে হবে রে, না হলে গুড্ডিটা মানুষ হবে না। কি করবি ভাবছিস? বিএসসি তো পাশ করেছি, একটা জায়গায় অ্যাপ্লাই করেছি, ওই ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম আছে না, ওখানে চাকরিটা আশা করি হয়ে যাবে। বাহ, এ তো খুব ভালো কথা। যতীন জানে? খেপেছিস নাকি? ও জানলে কি করবে জানি না, তবে বলবো আগে চাকরিটা হোক, সব কিছু ঠিক হলে তারপর। নিজের পায়ে আমার দাঁড়াতেই হবে রে দিদি। এই নে, এই রাখ। তুই আর কত দিবি বলতো? আমার খুব লজ্জা করে। আরে বাস, হেভি ডায়লগ মারতে শিখেছিস তো? স্কুলে পড়তে তো আমার পুরো ব্যাগ সাফ করে দিতি, চকলেট, পেন কিচ্ছু বাকি রাখতিস না। তারপর যে কিলগুলো আমার পিঠে পড়তো সেগুলো বললি না? এই নে, নয়তো সেই কিলগুলো আবার পিঠে পড়বে। দিদি এসেছিল শুনলাম, চলে গেছে? দেখতে যখন পাচ্ছ না, নিশ্চয়ই চলেই গেছে। ইস, আগে জানলে একটু তাড়াতাড়ি ফিরতাম, দেখা হয়ে যেত। তোমার সঙ্গে দেখা করতে তো আসেনি। যা, কি যে বলো না, দিদি কিন্তু আমায় খুব স্নেহ করে জানো, একবারে ছোট ভাইয়ের মতো। হ্যাঁ, তা তো বটেই। হ্যাঁ, তাই এবার থেকে আমি না থাকাকালীন দিদিরাকে হলে আমি ফোন করবি, আমি তাড়াতাড়ি চলে আসবো, কেমন? আচ্ছা, যাকে দাও। কি দেবো? আহা, দিদি তো আর খালি হাতে আসেনি, পুরোটা না হোক কিছুটা তো দাও। ঠিকই ধরেছ, দিদি খালি হাতে আসে। কিছু টাকা এনেছিল, দেওয়ার জন্য জোরাজোরি করছিল, আমি কিছুতেই নিই। নাও নি? তুমি কি পাগল হয়ে গেছো? এখন টাকার এত দরকার আর তুমি নাকি সেটা। চিন্তা করো না, আমি দিদিকে বললাম যে আমার তো টাকা লাগবে না, আর যে ভিখারিটা এই বাড়িতে থাকে সে এখন নেই,
সে যখন থাকবে তার বাড়িতে কিছু ফেলে দিস। আমাকে বললো? হ্যাঁ, শিখা বলছিল সত্যি তোর কাজটা পেলে খুব সুরাহা হয়। সুরাহা বলে সুরাহা? হাত ছেড়ে বাঁচি। তবে যতীন যেন এই ব্যাপারটা একদম না জানতে পারে, অন্তত কাজটা হওয়া পর্যন্ত। সেটা আর তোকে বলতে হবে না, সেটা আমি বুঝতেই পারছি। কিন্তু মিতা, কি রে দিদি, কিছু বলবি মনে হচ্ছে? বলা তো উচিতই, কিন্তু কিভাবে বলবো আমি সেটাই বুঝতে পারছি না। বল না। আচ্ছা মিতা, তোর আর যতীনের সম্পর্কটা ঠিকঠাক আছে তো? মানে স্বামী স্ত্রীর সম্পর্কটা? বেশিরভাগ দিন এত নেশা করে থাকে, আমিও চাইনি। কিন্তু হঠাৎ এসব? তোর জামাইবাবু বলতে বারণই করেছিল, কিন্তু আমি ভাবলাম। রে, হয়েছেটা কি বলবি? যতীন আজকাল মাঝে মাঝেই মালোপাড়ায় যায়, মানে ক্রস কোয়ার্টার্স। জামাইবাবু নিজে দেখেছে? একদিন দেখেছে, তারপর তো ওর অনেক কন্ট্যাক্ট আছে জানিসই, তাদের দিয়ে খবর নিয়েছে। একটা মেয়ের ঘরেই বারবার যায়, মুন্নি বলে নাম। আসলে ওদের তো অনেক রকম রোগ থাকতে পারে, বুঝতেই পারছিস। তাই তোকে। আজ আসুক, আজ ওর একদিন কি আমার একদিন। ভাব, সব রকম গুণই তো আছে দেখছি। স্যার, আগে থেকেই ছিল, কিন্তু বোঝা যায়নি, কিংবা পরে হয়েছে। যাই হোক, একেবারে হাতের বাইরে চলে গেছিল। আচ্ছা, যতীন কি জানতে পেরেছিল যে মিতা কাজের চেষ্টা করছিল? মনে হয় পেরেছিল, হয় মিতা ওকে বলেছিল, না হয় অন্য কারো কাছ থেকে জানতে পেরেছিল। ও ভেবেছিল মিতা যদি চাকরি পেয়ে যায় তাহলে ওকে ছেড়ে দেবে। এই আগেই সেটা তো ওকে ধরতে পারলেই জানা যাবে, আর যতীনকে আমরা ধরবই। যাকে। আচ্ছা সনাতন বাবু, ওদের এই ঝগড়া নিয়ে আপনি কোনোদিন কিছু বলেননি? বলিনি আবার, বহুবার বলেছি, অনেকবার ওদের থামিয়েছি। সত্যি কথা বলতে কি স্যার, আমি মনে প্রাণে চাইছিলাম যে ওরা আমার ঘর ছেড়ে চলে যাক, কিন্তু এভাবে চলে যাবে তা কোনোদিন চাই না। সেটা কি কেউ ভাবে? উনি আমাকেও অনেকবার বলেছিলেন, আমি ওনাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে ওদের ওখানে থাকতে রাজি করিয়েছিলাম। কিন্তু স্যার, আমাকে তো একদিন তেড়ে মারতে এসেছিল যতীন, পালিয়ে বেঁচেছিলাম। লজ্জা করে না? মাতাল লম্পট জানোয়ার, বউ মেয়েকে খাওয়ানোর পয়সা নেই, অথচ বেশ্যা বাড়ি যাওয়ার পয়সা আছে। মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। এই, কে তোমাকে সব কথা বলেছে? যেই বলুন, তুমি যাও না যাও না। কখনো না, আমি কোনোদিনও মালোপাড়ায় যাইনি। কোনোদিনও যাওনি? তাহলে মালোপাড়ার নামটা বললে কি করে? আমি তো শুধু বেশ্যা বাড়ি বলেছিলাম। একবার নামতে পারো তুমি, মেয়েটার মুখটাই ভেঙে দেবো। কিচ্ছু করতে পারবে না তুমি, তোমার মুরত কি? চোরের মায়ের বড় গলা। আরে রাখো রাখো, আর পারা যাচ্ছে না, কি করে বেড়াচ্ছ? প্রত্যেক দিন এই অশান্তি, আজ একটা ব্যবস্থা করতেই। আমি চ্যালেঞ্জ করছি, যদি কিছু খুঁজে পাও। কোন সালে? এসব কি করে চলেছো তোমরা? এটা তো একটা ভদ্রলোকের বাড়ি নাকি? না না, মানে কাকচিল বাড়িতে বসতে পারে না, প্রত্যেক দিন এই অশান্তি। আচ্ছা ঠিক আছে, যান এখন যান। বেশ, এখন আমি যাচ্ছি, কিন্তু তোমরাও এবার যাবার বন্দোবস্ত করো। মানে? দেখো মা, মলয় বাবুর কথাতেই আমি তোমাদের এ বাড়ি ভাড়া দিয়েছিলাম। ভেবেছিলাম তোমরা নির্ঝঞ্ঝাট লোক, কিন্তু আর তো পারা যাচ্ছে না।
শুধুমাত্র মলয়বাবুর মুখ চেয়েই আমি এতদিন সবকিছু সহ্য করেছি, কিন্তু সবকিছুর একটা সীমা আছে তো। তোমরা বাবা আমার ঘর খালি করো। না না, আসলে বুঝতেই তো পারছেন, আর হবে না। ওই সব কথা তুমি এর আগেও আমাকে অনেকবার বলেছো, কিন্তু কিছু হয়েছে কি? আর আমি তোমাদের থাকতে দিতে পারবো না। এই সপ্তাহতেই তোমরা আমার ঘর খালি করে দেবে। সুখের চেয়ে আমার স্বস্তি ভালো। ঘর খালি করাবি? হ্যাঁ, বদমাশ বুড়ো, আয় তার তোর ঘর খালি করাচ্ছে। আয় তোর ঘর খালি করাচ্ছে, মাত্র মাথা ভেঙে যায়। চলো। সেদিন ওর যা মূর্তি দেখেছিলাম স্যার, ওর পক্ষে খুন করা কোনো ব্যাপারই না। তারপর দিনই মিতা এসেছিল আমার কাছে, খুব করে খানিকটা ক্ষমা টমা চাইলে, আর আমিও ওদের আর বার করে দিতে পারলাম না। আসলে স্যার, এটার উপর না আমার খুব মায়া পড়ে গেছিল। ও আর কিছু বলেছিল? ও বলেছিল যে একটা কাজের চেষ্টা করছে, পেলেই ঘর ছেড়ে অন্য জায়গায় চলে যাবে, আর ততদিন পর্যন্ত আমি যেন ওকে একটু সহ্য। তারপর এর কিছুদিন পরেই হঠাৎ এক সকালে উঠে দেখলাম ওদের ঘর তালা বন্ধ। ভেবেছিলাম কোথাও গেছে টেছে, কিন্তু কয়েকদিন পর ঘর থেকে গন্ধ বেরোনো শুরু করতেই আমি যেন কেমন ভয় পেয়ে গেলাম স্যার। প্রথমে এদের খবর দিলাম, তারপর আপনাকে। মার্ডার যে হয়েছে তাতে কোনো সন্দেহ নেই, আর খুনিও খুব সম্ভবত যতীন। আমার মনে হয় আপনি ঠিকই ধরেছেন। মিতা কাজ পেলে ওকে ছেড়ে চলে যাবে, এটা যতীন বুঝতে পেরেছে। আর মিতার কাজ পাওয়ার খবরটা খুব সম্ভবত মিতাই ওকে দিয়েছে। যতীন আর সহ্য করতে। আপনারা চিন্তা করবেন, যতীনকে আমরা ধরবই। পুলিশ কথা রেখেছিল, বেশ কিছুদিন পরেও ধরা পড়েছিল যতীন। ফাজাবাদে তার দিদি থাকতো, সেখানে যতীন তার মেয়েকে নিয়ে থাকতো আর ট্যাক্সি চালাতো। ঘটনার বেশ কিছুদিন হয়ে গেছে ভেবে সে তার মোবাইলটা চালু করে, আর সেটাই তার কাল হলো। कहाँ जाना है साहब? फिलहाल तो लॉकअप पे ही चलो, जेल या फांसी, सो बाद में देखा जाएगा। चलो। যতীনের উপর মামলা চললো, শেষে মহামান্য আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। ন্যায় বিচার পেল মিতার যতীনের সম্পর্কে পচন ধরেছিল অনেক আগেই, কিন্তু তার যথাযথ সৎকার হয়নি, তাই হয়তো মিতাকে মরতে হলো। পচন ধরল তার মৃতদেহের। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন, আর সোম থেকে রবি রাত ঠিক 8:30 আর দুপুর ঠিক 12:30 দেখতে থাকুন পুলিশ ফাইলস।